যে কোনো বিচারে 8% মূল্যস্ফীতি এটা অনেক উঁচু একটি মূল্যস্ফীতি। নির্বাচনটি এখন পর্যন্ত যে কাঠামোতে রয়েছে এটিকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলা যাচ্ছে না। আমরা নতুন সরকারের কাছ থেকে নতুন ব্যাংক দেখতে চাই না। শুরু থেকেই অর্থনৈতিক সংস্কারটি অন্তর্বর্তী সরকারের মূল এজেন্ডা ছিল বলে মনে হয় না। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা যে ধরনের চুক্তি করেছি তাতে করে আমাদের এলএনজি নির্ভরতা আগামীতে হয়তো আরও বাড়তে পারে। দেখুন, অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করেন তখন এই অন্তর্বর্তী সরকার মূলত নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তার দায়িত্ব সীমাবদ্ধ রাখবেন এই কাজটি তারা বলেননি। তারা সেটিকে বিস্তৃত করেছেন যে তারা বৃহত্তর সংস্কারের মাধ্যমে তারা উদ্যোগগুলো বাস্তবায়ন করবেন এবং এর ভিতরে আগামী দিনে একটি জাতীয় নির্বাচনও তাদের একটি লক্ষ্য থাকবে, এভাবেই তারা বিষয়টিকে উল্লেখ করেছেন। কিন্তু পরবর্তীকালে যখন সরকার অগ্রগতি এগিয়েছে তখন দেখা গিয়েছে যে সরকার সেই সমস্ত সংস্কারের জায়গাগুলোকে প্রায় 12টি বিভিন্ন কমিটি বা উপকমিটি গঠন করে সেই সমস্ত খাতগুলোর সমস্যাগুলো এবং সমাধানের উপায়গুলো তারা চিহ্নিত করেছেন এবং সেখান থেকে বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো মূলত সাংবিধানিক সংস্কার জনিত বিষয়গুলোকে আবার কনসেনসাস কমিশনের মাধ্যমে এনে এখন সেটি গণভোটের মাধ্যমে চূড়ান্তভাবে সেটির একটি সমর্থনের জন্য জনভিত্তি দেওয়ার জন্য সেখানে তারা যাচ্ছেন। এই জায়গাটির ক্ষেত্রে এক ধরনের ধারাবাহিকতা অন্তর্বর্তী সরকারের রয়েছে। তবে শুরু থেকেই অর্থনৈতিক সংস্কারটি অন্তর্বর্তী সরকারের মূল এজেন্ডা ছিল বলে মনে হয় না। সরকারের অর্থনীতি সংক্রান্ত দুটো বিষয় তার গুরুত্বপূর্ণ বিষয় ছিল। একটি হলো যে মূলত কী পরিমাণ অর্থ পাচার হয়েছে সেটির একটি নিরূপণ করা এবং তার মাধ্যমে বিদেশে যে সমস্ত অর্থ গিয়েছে সেগুলোকে কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় সেই কাজটি করা। তবে এই অর্থ পাচারের সংখ্যা নিরূপণ নিয়ে বিভিন্ন রকমের রয়েছে, মত রয়েছে এবং মতভেদ রয়েছে। আবার পাচার সংক্রান্ত উদ্যোগগুলো শুরুর দিকে যতটা আমরা অগ্রগতি দেখেছি সেই অনুযায়ী কিন্তু আমরা সেখানে কার্যত এখন পর্যন্ত খুব বড় কোনো অগ্রগতি আমরা দেখিনি। তবে বিশেষভাবে কিছু ব্যক্তি উদ্যোগের কারণে আমি বলবো যে অর্থনৈতিক কোনো খাতে কিছু ইতিবাচক ঘটনা ঘটেছে। এর ভিতরে হলো যে গভর্নর হিসেবে যাকে নিযুক্ত করা হয়েছে তার IMF-এ প্রাক্তন অভিজ্ঞতা থাকা এবং অর্থনীতি বিষয়ে তার পূর্ব অভিজ্ঞতা এবং কার্যক্রম চালানোর অভিজ্ঞতার কারণে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে তিনি বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছেন। এর ভিতরে ব্যাংকিং খাতের ক্ষেত্রে যে সমস্ত সংস্কারগুলো দরকার এর অনেকগুলোর ক্ষেত্রে ব্যাংকের বোর্ড পুনর্নির্ধারণ করা, ইন্ডিপেন্ডেন্ট বোর্ড নিযুক্ত করা, পুরনো বোর্ডগুলোকে ভেঙে ফেলা, 5টি দুর্বল ব্যাংককে মার্জ করে একটি নতুন একটি ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে সেটিকে চালু করা, বিনিময় হারকে উন্মুক্ত করে দেওয়া, এই ধরনের বেশ কিছু শক্তিশালী সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তবে একই সাথে এই সময়কালে তিনি আবার আমরা দেখতে পেয়েছি যে বিশেষায়িত যেগুলো কিনা ক্লাসিফাইড লোন সেগুলোকে কোনো ক্ষেত্রে তিনি আবার ছাড় দিয়েছেন, যেটা অনেক ক্ষেত্রে মনে হয়েছে যে রাজনৈতিক চাপে সেই বিষয়টি করতে হয়েছে। আবার অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় ঘটেছে যেটি মূলত NBR-কে দুটো অংশে ভাগ করার একটি কার্যক্রম নেওয়া হয়েছে। এখনও সেটা পুরোদমে বাস্তবায়ন হয়নি। এটার অধ্যাদেশ জারি হয়েছে এবং আগামীতে হয়তো এটি বাস্তবায়ন হবে, কিন্তু এটি অধ্যাদেশ জারি করতে গিয়ে আমরা দেখেছি যে বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তবে অর্থনৈতিক অন্যান্য যে বিষয়গুলো কিনা অর্থ উপদেষ্টার অধীন তার অন্যান্য জায়গাগুলোতে অনেক সেরকম বড় কোনো উদ্যোগ আমরা সে অর্থে দেখতে পাইনি এই NBR সংস্কারের জায়গাটি ছাড়া। যেমন একটি হলো পাবলিক এক্সপেন্ডিচারের জায়গাতে একটি বড় রকমের রিভিশন দরকার, সেই জায়গাটির ক্ষেত্রে সরকারের নতুন অবস্থান নেওয়া, রেভিনিউ জেনারেশনের ক্ষেত্রে যে ধরনের সংস্কারগুলো এখনও বাকি রয়েছে সেই জায়গাগুলোতে এখনও পুরোপুরি কাজ হয়নি। ডিজিটালাইজেশনের ক্ষেত্রে কিছু উদ্যোগ শুরু হয়েছে, শুধুমাত্র ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, পার্সোনাল ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে। এখনও অন্যান্য খাত, কর্পোরেট বা অন্যান্য খাতগুলোতে এখনও ডিজিটালাইজেশনে পুরোপুরি যাওয়া যায়নি, এই জায়গাগুলোতে সেখানে রয়েছে। পুঁজিবাজার সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই জায়গাগুলোতে সদুদ্দেশ্য থাকলেও বিভিন্নমুখী চাপে গিয়ে আমরা দেখতে পেয়েছি তারা ম্রিয়মাণভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে একটি কমিটি করা হয়েছিল, তারাও তাদের একটি বৃহৎ আকারের রিপোর্ট জমা দিয়েছে, কিন্তু সেটির আলোকে যে বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হয়েছে সেরকম আমরা খুব বেশি আসলে শুনতে পাইনি। গুরুত্বপূর্ণ যে বাণিজ্য সূচকগুলো ছিল যেটা কিনা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, যার মধ্যে মূল্যস্ফীতিকে বলা হয়,
এই জায়গাটিতে আমরা ধারাবাহিকভাবে এক ধরনের ক্রমাবনতি দেখেছি, কিন্তু সেই ক্রমাবনতিটি এখনও আসলে সহ্যসীমার উপরে। অর্থাৎ আমরা এই সময়কালে গত বছর প্রায় 11.5 ছিল পার্সেন্ট ছিল, সেটা এখন কমে 8.23% মতো এসছে। এটাকে আপনি কম বলতে পারেন, কিন্তু যে কোনো বিচারে 8% মূল্যস্ফীতি এটা অনেক উঁচু একটি মূল্যস্ফীতি। সুতরাং সাধারণ মানুষের জনজীবনে উচ্চ মূল্যস্ফীতির একটা বড় প্রকোপ দেখা যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়কালের অর্থনীতির আউটকাম হচ্ছে যে এর ভিতরে গিয়ে মানুষজনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কিনা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেকারত্ব বাড়ছে, দারিদ্র বৃদ্ধির তথ্য বিশ্বব্যাংকের রিপোর্ট থেকে এসছে, এবং আমার ধারণা ক্ষুধার্ত মানুষের সংখ্যাও কিন্তু এই সময়কালে বেড়েছে। সুতরাং অর্থনৈতিক সামগ্রিক বিবেচনায় বলতে হবে যে বিনিয়োগ খুব বেশি হয়নি, বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা ইতিবাচক পরিবর্তন হয়েছে, রপ্তানির ক্ষেত্রে আবার স্লোত হয়ে গিয়েছে, যদিও রেমিটেন্সের ক্ষেত্রে একটা ইতিবাচক পরিস্থিতি রয়েছে, কিন্তু সামগ্রিকভাবে অর্থনীতি খুব চাঙ্গা হয়েছে এটা বলা যাবে না। তবে অর্থনীতি যে খাদের ভিতরে পড়েছিল সেখান থেকে এক ধরনের পুনরুদ্ধার প্রক্রিয়ার ভিতরে রয়েছে, যদিও সাম্প্রতিক মাসগুলোতে সেটা কিছুটা স্থবির হয়ে গেছে। দেখুন, অন্তর্বর্তী সরকার যতটা তার নৈতিক ভিত্তি নিয়ে কাজ করার দরকার ছিল, সেই জায়গাটিতে তাদেরকে অনেক ম্রিয়মাণ মনে হয়েছে। সরকারের একটা বড় কৌশল মনে হয়েছে যে সকলকে তিনি সন্তুষ্ট করতে চান, কিন্তু এরকম একটি বিশৃঙ্খল অর্থনীতিতে আপনি সকলকে সন্তুষ্ট করা মানে হচ্ছে কারো জন্যই আসলে কোনো উপকার না করা। সেইটি করতে গিয়ে যেটা হয়েছে যে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দোদুল্যমানতা দেখা গিয়েছে, দীর্ঘসূত্রিতা দেখা গিয়েছে, কনফ্লিক্টিং পজিশন দেখা গিয়েছে। প্রথমে একটি সিদ্ধান্ত দিয়ে পরে এটাকে পরিবর্তন করার মতো ঘটনাও ঘটেছে। ঠিক একইভাবে এই এনপিএল এর ক্ষেত্রে সাম্প্রতিক সময় আমরা পূর্ণমাত্রা এনপিএল এর তথ্য জানতে পারছি। সেটা সরকারের জন্য তার ট্রান্সপারেন্সির জায়গা থেকে একটা ইতিবাচক ঘটনা যে এখন সরকার পুরোভাবে এনপিএলই জানাচ্ছেন, কিন্তু আবার একই সাথে এনপিএল বাড়ছেও, সেটা যেমন জানতে পারছি। আবার রিশিডিউলের ঘটনাও ঘটছে, সম্ভবত সামনে ইলেকশনকে মাথায় রেখে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই রিশিডিউল করবার একটা চাপ থাকতে পারে এই কারণে। সুতরাং এই যে চাপগুলো, এই জায়গাগুলো থেকে আরও শক্ত অবস্থান নিতে পারলে ভালো হতো, কিন্তু সামগ্রিক যে প্রেক্ষাপট তাতে আমাদের কাছে মনে হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মহোদয় যতটুকু করছেন সেটা এতগুলো চাপকে মাথায় রেখে তিনি তার পক্ষে যেই জায়গাটুকু করা সম্ভব তিনি ন্যূনতম ওটুকুর ভিতরে নিজেকে রাখতে পারছেন। বাকি জায়গাগুলোতে কখনো কখনো ওনাকে কিছুটা হলেও ছাড় দিতে হচ্ছে। প্রথম কথা হলো যে ধরনের একটা বিশৃঙ্খল ব্যাংকিং খাত ছিল সেগুলোকে অর্গানাইজ করা এবং সেগুলোর সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করে এগুলোকে উন্মুক্ত করা, এই কাজটি মোটামুটিভাবে ভালোভাবে করা গেছে। এবং সেখান থেকে যে ধরনের সংস্কার উদ্যোগগুলো নেওয়া দরকার তার কোনোটির ক্ষেত্রে গভর্নর মহোদয় কিছু কিছু উদ্যোগ নিয়েছেন। যেমন দুর্বল ব্যাংকগুলোর ক্ষেত্রে বোর্ড রিস্ট্রাকচারিং করা হয়েছে, সেখানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের পজিশনগুলোকে চেঞ্জ করা হয়েছে, মার্জারের ক্ষেত্রে 5টি ব্যাংক দুর্বল ব্যাংকে করা হয়েছে। আমি এটাকে বলেছি এটা এক ধরনের টেস্ট কেস, যদি এটি ভালো কাজ করে তাহলে আগামী দিনে আরও এই ধরনের দুর্বল ব্যাংকগুলোকে মার্জ করার হয়তো প্রয়োজন হবে। প্রকৃতার্থে আসলে কিছু কিছু ব্যাংক বন্ধ করেই দেওয়া দরকার, কিন্তু সামাজিক চাপে সরকারের পক্ষে সেই ধরনের জায়গাটিতে যাওয়া কষ্টকর হচ্ছে, সেটা আমরা এখানে বুঝতে পারছি। তবে যে সংস্কারের যে ধারাটি রয়েছে আমাদের কাছে মনে হয়েছে যে এই ধারাটি অব্যাহত থাকা দরকার, এবং ব্যাংকিং খাতের সংস্কারের ক্ষেত্রে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে এর বাইরেও আসলে আমার মনে হয় যে ব্যাংক অডিট, ব্যাংক মনিটরিং, সুপারভিশনের জায়গাতে আরও অনেক ধরনের পরিবর্তন দরকার। আমার ধারণা যে ব্যাংকগুলোর যে লিকুইডিটি প্রোফাইল থাকা দরকার আন্তর্জাতিক মান অনুযায়ী, যেমন যেটা বলা হয় ব্যাসেল 2 বা ব্যাসেল 3, আমাদের জন্য কিন্তু ব্যাসেল 3 ইতিমধ্যেই ম্যান্ডেটরি হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা ব্যাসেল 2তেই সম্ভবত এখন পর্যন্ত কমপ্লাই করছি না এর অধিকাংশ ব্যাংকগুলো। সেই জায়গাগুলোতে পূর্বতন সরকার একাধিকবার ছাড় দিয়ে আসছেন, সেই ধারাটি আসলে এখন চলছিল। সুতরাং এরকম একটি জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ওই উদ্যোগগুলো আগামীতে নেওয়া প্রয়োজন হবে। এখন যেটা আমরা মনে করি যে বর্তমান গভর্নর মহোদয়, আমরা প্রত্যাশা করব যে নতুন সরকার আসলে তিনি যেন তার বাকি সময়টুকু যেন তার এই নতুন সরকারের অধীনে কাজ করতে পারেন, এটি হলো একটি ন্যূনতম চাহিদা। দ্বিতীয় দিক যেটি চাইবো আমরা, নতুন সরকার এসে যেন সংস্কারমূলক যে প্রস্তাবগুলো রয়েছে এগুলোকে যেন গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে তারা যেন সে কাজগুলো করেন। এদিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে অর্থমন্ত্রী হিসেবে কাকে দেয়া হচ্ছে, এবং
অর্থ প্রতিমন্ত্রী বা অন্যান্য সংশ্লিষ্ট বা বাণিজ্য মন্ত্রী বা এই সংক্রান্ত পদগুলোতে কাদেরকে দেওয়া হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ হবে। আমরা প্রত্যাশা করব যে এই খাতগুলোতে যারা অভিজ্ঞ দক্ষ রাজনৈতিকভাবে ওই ধরনের নেতৃত্বকে যাতে এখানে নেওয়া হয়, যাতে এই খাতের সংস্কারের বিষয়গুলো তারা অনুধাবন করেন এবং এইগুলোকে তারা যাতে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেন। আর একটা জিনিস চাইব না, সেটি হলো আমরা নতুন সরকারের কাছ থেকে নতুন ব্যাংক দেখতে চাই না, আমরা নতুন সরকারের কাছ থেকে নতুন কোনো ডিজিটাল ব্যাংকও দেখতে চাই না। আমরা বরঞ্চ নতুন সরকারের কাছ থেকে আরও বেশি ব্যাংককে সংকোচন চাই, প্রয়োজনে আরও বেশি ব্যাংক যদি মার্জ করা দরকার হয় সে ধরনের কিছু কঠোর পজিশন আমরা এই নতুন সরকারের কাছ থেকে দেখতে চাই। এটা ঠিক যে সরকার, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শুরু থেকে এক ধরনের কন্ট্রাকশনারি মনিটারি পলিসি স্ট্যান্স নেওয়া হয়েছে। আমাদের কাছে মনে হয়েছিল যে এটা খুবই যৌক্তিক, কারণ একটা বিশৃঙ্খল অর্থনৈতিক পরিস্থিতিতে এবং রাজনৈতিক পরিস্থিতিতে নতুন বিনিয়োগের আগ্রহ কম থাকে বিনিয়োগকারীদের, সেটা দেশি যেমন বিদেশি বিনিয়োগকারীদের জন্য তাই। এবং সে কারণেই যখন তারা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিয়েছেন সেটা যৌক্তিকভাবেই আমাদের কাছে মনে হয়েছে যে অনেক ক্ষেত্রেই এই বাজারে মুদ্রাস্ফীতিজনিত যে মূল্যস্ফীতি রেখে হ্রাস টানতে পেরেছে, যেটা আমাদের কাছে একরকমের যৌক্তিক মনে হচ্ছে। ফলে বিনিয়োগ স্থবির, এটাতে আমরা আশ্চর্য হচ্ছি না, এটা স্বাভাবিক ঘটনা। এই ধরনের পরিস্থিতিতে নির্ভর করছে রাজনৈতিক পরিবর্তনের পরে বা নির্বাচনের পরে বিনিয়োগ কতটা ঘুরে দাঁড়াবে সেটি। এদিক থেকে এক কথায় যদি বলি তাহলে যে কোনো মাত্রাই হোক রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিনিয়োগ ঘুরে দাঁড়াবে, এটা বলা যায়। কি মাত্রায় ঘুরে দাঁড়াবে সেটা কয়েকটি শর্তের উপরে নির্ভরশীল। এর মধ্যে একটা হলো কতটা সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে, নির্বাচন কেন্দ্রিক ফলাফল কতটা গ্রহণযোগ্য হচ্ছে এবং নির্বাচনে কতটা রাজনৈতিক হানাহানি বা এই ধরনের ঘটনাগুলো ঘটছে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হবে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার যে নির্বাচনটি এখন পর্যন্ত যে কাঠামোতে রয়েছে এটিকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলা যাচ্ছে না। দেখুন, ইতিপূর্বেও অনেকবার দেখা গিয়েছে যে সরকারকে উৎখাত করা হয়েছে, নতুন সরকার এসছেন, কিন্তু তাতে করে পুরনো যে সরকারটি তিনি কিন্তু রাজনৈতিক অংশগ্রহণ থেকে কিন্তু বঞ্চিত হননি। সেটা 1990 আপনি যখন সেটা দেখতে পাবেন, 1996 সালে যখন 3 মাসের পরে নতুন করে সংসদ নির্বাচন দেওয়া হয়েছিল তখনও কিন্তু বিএনপি অংশগ্রহণ করেছে সেখানে। 1981 সালে যখন বিএনপি, ওই সময়কালের যে বিএনপি সরকার ছিল তারপরে গিয়ে আবার যখন পরিবর্তন হলো, এই সমস্ত সময়কালগুলোতে আমরা কিন্তু পূর্বতন সরকারগুলোকে অংশগ্রহণ করতে দেখেছি এবং নির্বাচন হবার পরে তার গ্রহণযোগ্যতা কিন্তু সামগ্রিকভাবে বেড়েছে এবং দেখা গিয়েছে যে পূর্বতন সরকার সেখানে খুব ম্রিয়মাণভাবেই তার অবস্থান, কেননা জনগণের কাছ থেকে তার সেই ধরনের সমর্থন তারা পাননি। এবারের নির্বাচনটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো দলের ক্ষেত্রে এক ধরনের চাপ রয়েছে, যে তারা অংশগ্রহণ করার ক্ষেত্রে এক ধরনের মৌন এক ধরনের চাপ রয়েছে এবং সরাসরি একটি দলকে, পূর্বতন সরকারের সময় যে দলটি আছে তাকে এই মুহূর্তে তার সামগ্রিক কার্যক্রমকে স্থগিত রাখা আছে। আমরা ঠিক জানি না যে এরকম একটা পরিস্থিতিতে আমরা যদি নির্বাচন করি, সেরকম একটা নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচন পরবর্তী সময়কালে রাজনৈতিক স্থিতিশীলতা বা গ্রহণযোগ্যতার জায়গায় কোনো প্রশ্ন থাকবে কিনা। ইতিমধ্যে দেশের বাইরে থেকেও কিন্তু বিভিন্ন পক্ষ থেকে প্রস্তাবনা আসছে যে এটাকে অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টাটি যেন সরকারের থাকে। সুতরাং সেই জায়গাটি মনে রাখা দরকার যে শুধু নির্বাচন হওয়াটি যথেষ্ট না, নির্বাচন পরবর্তী সময়কালে রাজনৈতিক সরকারের গ্রহণযোগ্যতা, স্থিতিশীলতা, এই বিষয়গুলোকে বিবেচনা করে যতটুকু সম্ভব অন্তর্ভুক্তমূলক করা যায় ততটুকুই আমার মনে হয় যে ইতিবাচক হবে। আমি যেটা বলতে চাচ্ছি যে নির্বাচন পরবর্তী সময়কালের যদি রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য একটি পরিস্থিতি বিবেচনা করি, সেই বিবেচনা আমার কাছে মনে হয় যে নির্বাচনটিকে অন্তর্ভুক্ত করবার জন্য সকল ধরনের রাজনৈতিক দলের অংশগ্রহণটি করতে পারলে সেটা গ্রহণযোগ্য হবে নির্বাচনের জন্য। দেখুন, সিপিডির পক্ষ থেকে এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা নিয়ে একটি বিস্তারিত গবেষণা করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা অব্যাহত অন্যান্য গবেষণার ভিতরেও রয়েছি দ্বিকক্ষ নিয়ে। দ্বিকক্ষ গঠন করার পিছনে রাজনৈতিক দলগুলোর মূল যে দাবিটি ছিল যে এককক্ষীয় সরকার ব্যবস্থায় মেজরিটি পার্টি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে সংবিধানকে এমনভাবে সংস্কার করেন যেটা কিনা সমস্ত দেশের জনগণের উপর এক ধরনের চাপিয়ে দেওয়া হয়।
সুতরাং এইখানে যদি একটি ভারসাম্য রাখা যায়, তাহলে অন্তত উচ্চ কক্ষে যদি সংবিধান সংস্কারের বিষয়গুলোকে নিয়ে আসা যায়, তাহলে এখানে এক ধরনের ভারসাম্য বজায় থাকবে এবং তার ফলে একটা ইতিবাচক ফলাফল বা জনগণের কাছে কাম্য একটি ফলাফল নিশ্চিত করা যাবে। কিন্তু আমাদের গবেষণায় আমরা যেটা দেখতে পেয়েছি যে দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থা যে সমস্ত দেশগুলোতে চালু রয়েছে, তার ক্ষেত্রে অনেকগুলো ন্যূনতম শর্ত থাকা প্রয়োজন। সাধারণত যে সমস্ত দেশগুলো বৃহৎ আকারের, যে সমস্ত দেশগুলোতে বিভিন্ন প্রাদেশিক ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ধর্ম, বর্ণ, গোষ্ঠী, জাতির মানুষ ভিন্ন ভিন্ন জায়গায় রয়েছে, যাদের স্বার্থগুলো কেন্দ্রীয় পর্যায়ে সমন্বিতভাবে আসে না, সেই ধরনের ব্যবস্থাই একটি দ্বিকক্ষ সৃষ্টি করে সেখানে বিভিন্ন গোষ্ঠীর ন্যূনতম সদস্যদের একটি অন্তর্ভুক্তির সুযোগ করে দেওয়া হয় এবং তাতে করে দেশের যে কোনো ধরনের রাজনৈতিক বা যে কোনো ধরনের সংসদীয় সিদ্ধান্ত, যেটা যাতে উচ্চকক্ষে তারা যেহেতু সংসদীয় আসনে ভোটের মাধ্যমে পারেন না, তারা যাতে সেগুলোর মাধ্যমে আসার সুযোগ পান। কিন্তু সেরকম কোনো যৌক্তিক কাঠামো বা প্রয়োজন আমাদের এখানে আছে বলে আমরা মনে করি না। আমাদের এখানে আমরা যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, সেই সমস্যাগুলো আসলে অন্যভাবে সেটির সমাধান সম্ভব। তার আগে একটি জিনিস বলে রাখা দরকার যে আমাদের নিকটবর্তী যে দেশগুলোতে দ্বিকক্ষ রয়েছে, সেই সবগুলো দ্বিকক্ষের ক্ষেত্রে যে ফলাফল একরকম রয়েছে তা না। আমরা ভারতীয় ব্যবস্থায় লোকসভা এবং রাজ্যসভার ক্ষেত্রে যে ধরনের চর্চা দেখি, আমরা পাকিস্তানের পার্লামেন্টে গিয়ে যে সিনেট এবং লোয়ার হাউসের মধ্যে কিন্তু সেই সম্পর্ক দেখি না। আমি কিছুদিন আগে প্রথম আলোতে আমি এটি নিয়ে একটি লেখা লিখেছি। সম্প্রতি আপনি জানবেন যে পাকিস্তান সেনাবাহিনী প্রধানকে তাকে সেনাবাহিনী প্রধানকে আরেকটি নতুন একটি পদ স্ট্যাটাস দেওয়া হয়েছে। সেটি হলো সম্প্রতি পাকিস্তানের সেনাবাহিনী প্রধানকে ফিল্ড মার্শাল হিসেবে একটি নতুন উপাধি দেওয়া হয়েছিল। এখন সংবিধানের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ মিলে সেখানে সিদ্ধান্ত নিয়েছেন যে এই ফিল্ড মার্শাল পদে যিনি থাকবেন, তিনি যে কোনো ধরনের আইনি কাঠামোর ঊর্ধ্বে থাকবেন এবং তিনি তার মৃত্যু পর্যন্ত এক ধরনের দায়িত্বে থাকবেন এবং তিনি এক ধরনের সুবিধা গ্রহণ করবেন। তার মানে হচ্ছে তিনি সকল ধরনের আইনি প্রশ্নের ঊর্ধ্বে থাকবেন এবং একই সাথে সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করে একটি কনস্টিটিউশনাল একটি নতুন জুডিশিয়াল কমিটি সেখানে করা হয়েছে। তাতে করে সুপ্রিম কোর্টে সেখানে আন্ডারমাইন করা হয়েছে এবং এর কারণে কিন্তু অনেক বিচারপতি সেখানে পদত্যাগ করেছেন এবং এটাকে পাকিস্তানের পত্রিকাগুলোতে রাজনৈতিক দলগুলোকে কালো অধ্যায় বলা হচ্ছে। দেখুন, এই জিনিসটি হয়েছে কিন্তু দ্বিকক্ষ থাকার পরেও। অর্থাৎ আমরা যেটা ভেবে নিচ্ছি এখানে যে দ্বিকক্ষ হলেই আমরা একটা ব্যালেন্স অফ পাওয়ার পাবো এবং সেখানে গিয়ে প্রেশার গ্রুপগুলোর বিপক্ষে থেকে সরকারগুলো তার সিদ্ধান্ত নিতে পারবে, সম্ভবত তা নাও হতে পারে। এবং আমাদের এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, উচ্চকক্ষর ক্ষেত্রে যাদেরকে বিবেচনা করা হচ্ছে, যে কাঠামোতে বিবেচনা করা হচ্ছে 100 সদস্যের, এই 100 সদস্যের অধিকাংশই কিন্তু রাজনৈতিকভাবে সরাসরি রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে যেতে পারবেন অথবা তাদের সমর্থনে বিভিন্ন গোষ্ঠীর লোকজন যাবেন। বলা হচ্ছে সেখানে লয়ার যাবেন, সিভিল সোসাইটির নেতা যাবেন, ডাক্তার যাবেন, অন্য বিভিন্ন ধরনের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের প্রতিনিধি যাবেন। বাংলাদেশের কাঠামোতে আমরা এটা খুব ভালো করেই জানি যে একটি রাজনৈতিক দল কাদেরকে সেই জায়গাগুলোতে মনোনয়ন দেবেন। সুতরাং যেটা হবে যে এক ধরনের রাজনৈতিক মনোনয়ন পুষ্ট ব্যক্তিবর্গই আসলে সেখানে আসবেন। সুতরাং সেখান থেকে তাদের দিক থেকে যে একটা নিরপেক্ষ অবস্থান আমরা যে প্রত্যাশা করছি উচ্চকক্ষের মাধ্যমে, সেটা কিন্তু আমরা নাও পেতে পারি। উপরন্তু বলা হচ্ছে যে উচ্চকক্ষে ছোট দলগুলোর এক ধরনের অংশগ্রহণ থাকবে, যে কারণে কিন্তু আমাদের ছোট দলগুলো এটাকে সমর্থন করেছিল যে আচ্ছা ভোটের কারণে তারা হয়তো বিভিন্ন সিট পাবে না, কিন্তু সামগ্রিক ভোট যোগ করলে তারা হয়তো উচ্চকক্ষের জন্য কিছু সিট পেতে পারবেন। কিন্তু সাম্প্রতিক আপনি যদি নির্বাচনের কাঠামো দেখেন, তাতে আমি যা দেখতে পাচ্ছি তাতে হচ্ছে যে দুই কক্ষ, উচ্চ কক্ষের ক্ষেত্রেও নিম্ন কক্ষের মতো দুটো বড় দলেরই হয়তো এক ধরনের অবস্থান থাকবে। ছোট ছোট দলগুলোর হয়তো ভোটের ক্ষেত্রে যে ন্যূনতম 1% যে কমপ্লায়েন্স, সেটা হয়তো তারা নাও পেতে পারে। সুতরাং সেদিক থেকে উচ্চ কক্ষটি আসলে নিম্ন কক্ষেরই একটা প্রতিরূপ হবে, এটি কিন্তু অনুমান করা যায়। সুতরাং ভোটের মাধ্যমে হলেও সেটি আসলে ওই বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে রিপ্রেজেন্টেশন, সেটার খুব একটা রিফ্লেক্ট সেটা করতে পারবে না। উপরন্তু আমরা যখন ইন্টারভিউ করেছি বিভিন্ন দল বা সিভিল সোসাইটির সাথে, আমরা বুঝতে পেরেছি যে এটা উচ্চকক্ষটি অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হবে বিভিন্ন স্বার্থগোষ্ঠীর লোকজন সেখানে যাবার জন্য।
সেখানে গিয়ে গুরুত্বপূর্ণ যে নীতি সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তাদের যে গবেষণার সম্পর্ক রাখা এবং সেখানে ভূমিকা রাখা সেটি কার্যত নাও হতে পারে। সুতরাং সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের নিম্ন কক্ষটিরই সংস্কার দরকার। নিম্নকক্ষ যেটি রয়েছে এক্সিস্টিং পার্লামেন্টারি সিস্টেমটিকে ঠিক করেই আমরা একই রকমের ফল পেতে পারি। সেটার জন্য যে ধরনের সংস্কারগুলো এবার নিয়ে আসা হয়েছে তার মধ্যে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি হচ্ছে ফ্লোর ক্রসিংয়ের সুযোগ করে দেওয়া হয়েছে ৭০ অনুচ্ছেদকে সংশোধনের মাধ্যমে, যেটা হলে নিজের দলের লোকজনও সংবিধান সংক্রান্ত যে কোনো বিষয়ে চাইলে বাদে অন্য বিষয়গুলোতে তারা ফ্লোর ক্রস করে মতামত দিতে পারবে। ঠিক একইভাবে বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি চেয়ার করার বাধ্যবাধকতা আনা হচ্ছে। এটি একটি নারীদেরকে সংসদে আরও সক্রিয় করার জন্য তাদের সিট সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধির প্রস্তাব সেখানে করা হচ্ছে। প্রধানমন্ত্রী টার্ম সেখানে সীমিত করে দেওয়ার একটা উদ্যোগ রয়েছে। এই যে উদ্যোগগুলো বাস্তবায়ন হলেও আমরা মনে করি যে সংসদীয় ব্যবস্থা এখন যে কাঠামো রয়েছে এটিকে আরও ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, জবাবদিহি করার সুযোগ রয়েছে, যেটা কিনা যে একটি মেজরিটি পার্টির যে নেতা বা মেজরিটি পার্টির যে ডমিনেন্স সেটা অনেক ক্ষেত্রেই হ্রাস করতে পারবে। তবে সবশেষে যেটা বলা দরকার, যতক্ষণ পর্যন্ত না আমরা নির্বাচনী ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর সংস্কারের উদ্যোগ না নেব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই কাঠামোগত এই সংস্কারগুলো করে খুব বেশি ফল পাবো না। দেখুন, এই যত সংস্কার আমরা বাংলাদেশে গত ১.৫ বছরে আলাপ আলোচনা হয়েছে তার ভিতরে একটি বড় মিসিং এলিমেন্ট হলো রাজনৈতিক ব্যবস্থা সংস্কার। এটার ভিতরে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব কারা যাবেন, তাদের মিনিমাম ক্রাইটেরিয়া কি হবেন, তাদের সম্পদের কি পরিমাণ, তাদের সম্পদের জিনিসগুলোকে উন্মুক্ত করা, দলগুলো যে পরিমাণ ডোনেশন নিচ্ছেন সেগুলোর তথ্য উপাত্ত সংগ্রহ করা, উন্মুক্ত করা, কারা এদেরকে ফান্ড করছেন, কারা ফান্ড করছেন না, বা সেই ফান্ড কোথায় ব্যবহার হচ্ছে সেগুলোর ক্ষেত্রে স্বচ্ছতা আনা। এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাজনৈতিক ব্যবস্থার সংস্কার না করে আমরা যখন যাব তখন আসলে পুরনো ব্যক্তিদেরকেই আসলে নতুন ব্যবস্থায় নিয়ে আসা হচ্ছে। তার ফলে যেটা হবে যে এক ধরনের পুরনো অতীতেরই কিছুটা প্রলম্বন নতুন ব্যবস্থার মাধ্যমে আমরা দেখতে পাবো। আমি বলবো যে অন্তর্বর্তী সরকারের একটা গুরুত্বপূর্ণ ইতিবাচক উদ্যোগ বা সফলতা হলো শ্রম আইন সংস্কারের ক্ষেত্রে কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া। এর ভিতরে শ্রম সংস্কার কমিশন করা হয়েছিল, যেখানে শ্রমিক পক্ষ, মালিক পক্ষের প্রতিনিধি, সিভিল সোসাইটির প্রতিনিধি মিলে এই কমিশনের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবনাকে মাথায় রেখেই কিন্তু আইএলওর 3টি আইনকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ভিতরে একটা হলো ন্যূনতম বয়সসীমা সংক্রান্ত, একটি হলো হ্যারাসমেন্ট সংক্রান্ত, এবং আরেকটি হলো ট্রেড ইউনিয়ন সংক্রান্ত। আমার ধারণা যে ট্রেড ইউনিয়নের বিষয়টি নিয়ে যে আলোচনাগুলো শ্রম সংস্কার কমিশনে করা হয়েছিল সেটিকে মাথায় রেখেই কিন্তু সরকার পরবর্তীকালে শ্রম মন্ত্রণালয়ে আলাপ আলোচনার মাধ্যমে, ত্রিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু এই প্রস্তাবনাটি গিয়েছে। এক্ষেত্রে যেটি হয়েছে যে ন্যূনতম 20 জন শ্রমিক হলেই একটি ট্রেড ইউনিয়ন করতে দেওয়ার যে সুযোগ করে দেওয়া হয়েছে, এটি আমাদের উদ্যোক্তারা মনে করছেন যে এটা তাদের জন্য একটি বাড়তি চাপের কারণ হয়ে দাঁড়াবে। তো এক্ষেত্রে আমাদের দিক থেকে সিপিডির পক্ষ থেকে আমাদের একটি প্রস্তাবনা ছিল যে এটিকে যদি ধাপে ধাপে এটিকে যদি কমিয়ে আনা যেত, অর্থাৎ শুরুতেই 20 জন শ্রমিক না দিয়ে শুরুতে হয়তো 100 জন শ্রমিক দেওয়া। এখন যখন 20 জন শ্রমিক দাঁড়ালো তখন আসলে এটা শুধুমাত্র বড় কারখানা না, ছোট কারখানা, এমনকি একেবারে যারা মাইক্রো লেভেলে ছোট ছোট ইনফর্মাল কারখানা সেখানেও এখন ট্রেড ইউনিয়ন করবার একটা সুযোগ তৈরি। শ্রম অধিকারের দিক থেকে এটা এক ধরনের ইতিবাচক দিক। জিনিসটা হচ্ছে আমরা পুরোপুরি এটার জন্য প্রস্তুত কিনা। কিন্তু মালিকদেরও এটা মনে রাখা দরকার যে আজ হোক কাল হোক তাদের এই জায়গাতে আসলে তাদের যেতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যখনই আমরা এলডিসি থেকে গ্রাজুয়েট করছি তখনই কিন্তু আমাদের আইএলওর কনভেনশনগুলো মানার একটা বাধ্যবাধকতা আরও জোরালোভাবে আসছে, এবং পরবর্তীতে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে প্রতি 2 বছরে বাংলাদেশে লেবার রিলেটেড রিফর্মগুলো রিভিউ করা হবে। সুতরাং সেই দিক বিবেচনা করে আগামী এই প্রস্তুতিটি আমার ধারণা উদ্যোক্তারা একটু ইনিশিয়ালি তারা হয়তো এখানে কিছুটা অসন্তোষ থাকতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এই জিনিসটি তাদের জন্য ভালো হবে বলেই আমার ধারণা। আর আমাদের দেশে যেটি হয় যে কোনো ঘোষণা আসলেই যে সেটা একেবারে পুরোপুরি বাস্তবায়ন করা যায় তা না, সুতরাং সেটার ক্ষেত্রেও তারা কিছুটা সুযোগ পাবেন সেটা আমাদের কাছে মনে হয়।
আর স্বল্পোন্নত দেশ হিসেবে আমাদের আরও কিছুকাল সময় থাকছে, আরও প্রায় 3 বছরের মতো সময় থাকছে। সেই সময়কাল পর্যন্ত তো আমরা স্বল্পোন্নত দেশের যে সুবিধাগুলো আইএলও কনভেনশন অনুযায়ী সেই সুবিধাগুলো কিন্তু আরও বেশ কিছুকাল ব্যবহার করতে পারবো। সুতরাং এই সময়কালটা ব্যবহার করে আমরা কিন্তু ইতিবাচক ফলাফল সেখান থেকে নিতে পারি। এবং একই সাথে আমার মনে হয় যে দীর্ঘমেয়াদে আমাদের একটি শ্রম আইনে যাওয়াটি প্রয়োজন। আমরা এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন থেকেই বলে আসছি যে শ্রম আইনের যে ধারাগুলো মূলত ট্রেড ইউনিয়ন সংক্রান্ত বিষয়গুলোর ক্ষেত্রে আমরা ইপিজেড অ্যাক্টে এটাকে ট্রেড ইউনিয়নকে না বলে ওখানে ওয়েলফেয়ার, লেবার ওয়েলফেয়ার রাখা হয়েছে, আর এখানে এটাকে পার্টিসিপেশন কমিটি রাখা হয়েছে, আবার ওখানে ট্রেড ইউনিয়ন রাখার সুযোগ দেওয়া হয়নি। আমরা মনে করি যে ইপিজেডের জন্য যে শ্রম সংক্রান্ত যে রুলটি আছে সেই জায়গাটির ক্ষেত্রে লেবার রুলস যেটি রয়েছে সেই লেবার রুলসটি দিয়ে সেটি যাতে প্রতিস্থাপিত হয় এবং সেটি যাতে সেখানেও এটি যাতে বাস্তবায়িত হয়। আমি যেটুকু অনুমান করি যে শ্রম সংক্রান্ত বিষয়গুলো ইপিজেডে না বাস্তবায়নের পিছনে একটা বড় সেন্সিটিভ জায়গা হলো ইপিজেডের ম্যানেজমেন্ট। ইপিজেডের ম্যানেজমেন্ট মূলত পরিচালিত হয় একটি সামরিক প্রশাসকদের মাধ্যমে, এবং সামরিক প্রশাসকদের ট্রেড ইউনিয়ন সংক্রান্ত জায়গাগুলোতে এক ধরনের ভীতি কাজ করেন। সুতরাং সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা যতটা না শ্রমিকদের সঙ্গে নেগোশিয়েট করছি, অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইপিজেড ম্যানেজমেন্ট কতটা এখানে কনভিন্সড। আমরা যতদূর জানি মালিক পক্ষ, যেখানে বিদেশি ফার্ম যারা রয়েছেন, তারা এটার জন্য মোটামুটি প্রস্তুত, কিন্তু অনেক ক্ষেত্রেই ইপিজেড ম্যানেজমেন্টের জায়গা অথবা আমাদের স্থানীয় যাদের কারখানা ভিতরে রয়েছে মালিকরা, তাদের দিক থেকে এক ধরনের নেতিবাচক পরিস্থিতির কারণেই ইপিজেডে পুরোপুরি লেবার অ্যাক্ট বাস্তবায়ন করা যাচ্ছে না। এই সরকারকে যে কাজটি করতে হয়েছে, পূর্বতন সরকার যে জ্বালানি খাতের পুরো তলাটি মানে খসিয়ে ফেলেছে এবং যাতে করে যা ঢুকিয়েছেন সবই বেরিয়ে গেছে, সেই তলা সংস্কার করতে এই সরকারের দিন চলে গেছে। এটার জন্য এই সরকারকে দায়ী করা যাবে না। মনে রাখা দরকার যে পূর্বতন সরকারের সময় ভ্রান্ত নীতি এবং বিভিন্ন ধরনের যে সমস্ত চুক্তি করা হয়েছে, এই চুক্তির সুবিধা নিয়ে বিভিন্ন গোষ্ঠী জ্বালানি খাতে ব্যাপকভাবে লুটপাট হয়েছে, ব্যাপকভাবে অনিয়ম হয়েছে এবং ব্যাপকভাবে এটার সুবিধা নিয়ে অতিরিক্ত সম্পদ নিয়ে গিয়েছেন, যেটা মোটেই মার্কেট স্ট্রাকচারের সাথে সাযুজ্যপূর্ণ নয়। এবং যেহেতু কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্টটি করাই হয়েছিল ইমিডিয়েটলি কিছু সুবিধা করার জন্য 2010 সালে, কিন্তু সেইটিকে ব্যবহার করে 2017 পরবর্তীকালে আমরা দেখেছি যে জ্বালানি খাতে কিভাবে এই বিভিন্ন ধরনের যৌক্তিক অযৌক্তিকভাবে প্রকল্প নেওয়া হয়েছে। জ্বালানির প্রয়োজন নাই, কিন্তু নতুন বিদ্যুৎ কারখানা করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে এখন বিপুল পরিমাণে আমাদের বিদ্যুৎ কারখানাকে আমাদের ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে। এবং পূর্বতন সরকারের হিসেব অনুযায়ী 2023 পর্যন্ত 1,09,000 কোটি টাকা তারা শুধু দিয়েছেন, যেটা প্রায় $12 বিলিয়ন মতো ছিল। এই ক্যাপাসিটি পেমেন্ট তাদেরকে দিতে হয়েছে। এখন সেই সমস্ত কারণে জ্বালানি খাতে বিপিডিবি এখন নেগেটিভ একটা জায়গায় রয়েছে, মানে ব্যাংকরাপ্ট একটা সিচুয়েশনের অবস্থায় রয়েছে। বিপিসির অবস্থা যদিও ভালো, কিন্তু সেটাও আসলে জনগণের কাছ থেকে বাড়তি মূল্যে, যদিও বিশ্ববাজারে কমছে, কিন্তু আমাদের এখানে উচ্চ মূল্য রেখে জনগণের কাছ থেকে সেই অর্থ নেওয়া হচ্ছে। আর আরপিজিসিএল এর অবস্থাও দুর্বল, এই উচ্চ মূল্যে জ্বালানি এনে নিম্ন মূল্যে গ্যাস বিক্রি করতে গিয়ে। সুতরাং এগুলো সংস্কার করতে গিয়েই এই সরকারের সময় চলে গেছে। আগে থেকে যদি এই ভ্রান্ত নীতিগুলোতে যদি সংস্কার নেওয়া হতো, মানে পাবলিক প্রকিউরমেন্টগুলো যদি ট্রান্সপারেন্টলি হতো, কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্ট যদি আগেই রদ করে দিয়ে পাবলিক প্রকিউরমেন্টগুলো যদি ট্রান্সপারেন্টলি করা হতো, তাহলে এর অনেকগুলো জায়গাতে এই বাড়তি ব্যয় এগুলোকে সাশ্রয় করা যেত, কমিয়ে আনা যেত। এর বাইরে গিয়ে সরকার যেটা করেছেন, নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্ব দিতে চেয়েছে এবং এই অল্প সময়ের ভিতরে অন্তত 2-3টি ইতিবাচক কাজ করেছেন। একটি হলো ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম করেছেন এবং আরেকটি হলো 5,500 মেগাওয়াটের জন্য টেন্ডার জারি করেছেন, যেগুলোর মধ্যে অনেকগুলো ইতিমধ্যে ফিক্সড হয়ে গেছে। সেটি যদিও আবার কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্টকে পুরো ক্যান্সেল করতে গিয়ে বিদেশি বিনিয়োগকারীদের অনেকের স্বার্থহানি হয়েছে। আমরা অনুরোধ করেছিলাম যে সেই জায়গাটিতে যাতে একটা অন্তর্বর্তী ব্যবস্থা সরকার রাখেন, যেগুলো কিনা কন্ট্রাক্টের মিড স্টেজে রয়েছে, সেগুলোকে পুরোপুরি বাদ না দেওয়া, কারণ অলরেডি তারা বেশ কিছু বিনিয়োগ করে ফেলেছে, তাদেরকে পুরোপুরি বাদ না দিয়ে তাদের জন্য একটা ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা। আমরা এখনও মনে করি যে বিদেশি বিনিয়োগকারীদের কনফিডেন্সের জন্য যারা কিনা ওই ইন্টারিম অ্যারেঞ্জমেন্টে ছিলেন, কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্ট থেকে কম্পিটিটিভ পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টে আসার ইন্টারিম অ্যারেঞ্জমেন্টে তাদের জন্য কিছু অন্তর্বর্তী ব্যবস্থা সরকার বিবেচনা করতে পারেন। তবে দীর্ঘমেয়াদে আমরা আশা করব যে নতুন সরকার আসবেন,
এই খাতে এসে অনুরোধ থাকবে নতুন বিদ্যুৎ মন্ত্রী বা জ্বালানি মন্ত্রী যিনিই হন তিনি যেন আবার নতুন করে বিদ্যুৎ প্ল্যান না দেন। যে সময় বিদ্যুৎ প্ল্যান যেগুলো দেয়া হয়েছে, যেগুলো কিনা আগামীতে ফেজ আউট হবে, যেগুলো বের হয়ে যাবে, তাদের সময়কাল শেষ হবে, এগুলো যেন তারা রিনিউ না করেন। এই জায়গাগুলো পাওয়ার সেক্টরের, হ্যাঁ, কিন্তু প্রাইমারি এনার্জির ক্ষেত্রে আপনার পরামর্শ। ওকে, দ্বিতীয়ত হলো যে আমরা এই সরকারের সময় যেটা খুব আরেকটু আশা করেছিলাম সেটা যে গ্যাস খাতে তারা যথেষ্ট নজর দেবেন এবং অভ্যন্তরীণ গ্যাস উৎপাদনের দিকে তারা নজর দেবেন। কিছুটা তারা দিয়েছেন, কিন্তু আমি সেটিকে পর্যাপ্ত মনে করছি না। এমনকি এখানে কোনো কোনো ক্ষেত্রে মনে হয়েছে যে এলএনজি আমদানির জন্য দেশি এবং বিদেশি চাপ সরকারকে অভ্যন্তরীণ গ্যাস শিল্প উন্নয়নে বাধা দিয়েছে। এমনকি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা যে ধরনের চুক্তি করেছি তাতে করে আমাদের এলএনজি নির্ভরতা আগামীতে হয়তো আরও বাড়তে পারে এবং বেশি মূল্যে হয়তো আমাদের এলএনজি আমদানি করার প্রয়োজন হতে পারে, যেটা বিদ্যুৎ এবং জ্বালানি খাতের জন্য আবার নতুন করে মাথা ব্যথার কারণ। ভোক্তা হিসেবে বা আমরা যারা শিল্প খাত, সেবা খাত, ব্যক্তি খাতে আছি, আমাদের উপর বাড়তি বিদ্যুতের বা জ্বালানি বা গ্যাসের মূল্য ফিরে আসতে পারে। সুতরাং সেই জায়গাটির ক্ষেত্রে অভ্যন্তরীণ গ্যাস খাত দ্রুততম সময়ে সংস্কার করা, অফশোরে যে ব্লকগুলো রয়েছে সেখানে গ্যাস এক্সপ্লোরেশনের জন্য উদ্যোগ নেওয়া, প্রয়োজন বোধে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজি না আমদানি করে মার্কিন কোম্পানিগুলোকেই ওখানে গ্যাস এক্সপ্লোরেশনের জন্য বিশেষ সুবিধা দেওয়া, সেটিও অন্তত সরকার বিবেচনা করতে পারে। কেননা আমরা দেখেছি বিভিন্ন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেগোশিয়েট করার সময় শুধুমাত্র আমদানি করার শর্তে জানি, তারা অনেক ক্ষেত্রে বিনিয়োগের শর্তকেও নিয়ে ব্যবহার করেছে, যেমন জাপান। সুতরাং সেরকম শর্ত কিন্তু আমরাও ব্যবহার করতে পারি, যে জিনিসটা এই সরকার এবং নতুন সরকার যেন বিবেচনা করেন। নতুন বছরে আমি অর্থনীতির ক্ষেত্রে যেটা দুটো জিনিস প্রত্যাশা করা, একটি হলো যে অর্থনৈতিক ক্ষেত্রে যে এক ধরনের স্থবির অবস্থা আছে সেখান থেকে যাতে ধীরে ধীরে হলেও আমরা যেন ইতিবাচক একটা পরিবর্তনের দিকে যেতে পারি নতুন সরকারের অধীনে। আমরা প্রত্যাশা করব নতুন সরকারে যারা দায়িত্ব নেবেন এই অর্থনীতির মতো ক্রমশ জটিল এবং বিভিন্ন ধরনের খাত সংশ্লিষ্ট বিষয়ে যারা দক্ষ, তাদেরকে যাতে এই খাতগুলোতে মন্ত্রী হিসেবে হোক বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদেরকে যেন দেওয়া হয়। পূর্বতন সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আগের সরকার যে ধরনের ভুলগুলো করেছেন সেই ভুলগুলো যাতে এই সরকার না করেন। পূর্বতন সরকারের সময় আমরা বিভিন্ন স্বার্থ গোষ্ঠীকে দেখেছি সরকারের অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরাসরি তারা ভূমিকা রেখেছেন। এই ধরনের স্বার্থ গোষ্ঠীগুলো থেকে সরকার যেন দূরে থাকেন। এই কারণে বলবো যে নতুন ব্যাংক না দেওয়া, নতুন বিদ্যুৎ কেন্দ্র না হওয়া এবং নতুন করে লাইসেন্স রেজিস্ট্রেশন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা, সেটি চাইব। আর সর্বশেষে চাইব যে নতুন সরকার যেন একটি প্রাজ্ঞতা দিয়ে কাজ করেন, যেটাতে ব্যুরোক্রেসিকে আরও বেশি সচল করতে পারেন, সক্রিয় করতে পারেন, যাতে করে অনেক ডাইনামিক সিদ্ধান্তগুলো, যাতে অর্থনীতির জন্য উপকারী রাজনৈতিকভাবে ডাইনামিক সিদ্ধান্তগুলো যাতে এই ব্যুরোক্রেসি নেওয়ার জন্য প্রস্তুত হয়, সেটির জন্য তারা যেন এই নতুন সরকার যেন ব্যুরোক্রেসিকে প্রস্তুত করেন।